আসসালামু আলাইকুম। লার্ন মেশিনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। জীববিজ্ঞানের চতুর্থ অধ্যায় জীবনী শক্তির দ্বিতীয় অংশ নিয়ে হাজির হয়েছি আমি আশরাফুল ইসলাম তুহিন। গত ক্লাসে আমরা জীবনী শক্তির এটিপি এর ভূমিকা, সালোক সংশ্লেষণ এই বিষয়গুলো সম্পর্কে জেনেছি। আজকে আমরা জীববিজ্ঞানের এই জীবনী শক্তির বাকি অংশটুকু সম্পর্কে জানব। বাকি অংশটুকু হচ্ছে তোমার শ্বসন নিয়ে, শ্বসনের প্রকারভেদ এবং তাদের যেই প্রক্রিয়াগুলো সেগুলো নিয়ে। ভাইয়া, সালোক সংশ্লেষণ যত না সহজ ছিল, শ্বসনটা তার থেকে অনেক বেশি সহজ। তোমরা পরবর্তী পুরো সময়টুকু একটু মনোযোগ দাও, আশা করি তোমাদের কাছে এই শ্বসন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আমরা শুরু করি। আগে আমাদের জানতে হবে শ্বসন কি। শ্বসন কি? শ্বসন হচ্ছে এমন একটি প্রক্রিয়া, আমরা যে খাদ্য গ্রহণ করি সেই খাদ্য আমাদের শরীরে যাওয়ার পরে, পরিপাকের পরে যে খাদ্যগুলো যে কোষে যায়, কোষে যাওয়ার পরে অক্সিজেনের মাধ্যমে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং শক্তি যে উৎপন্ন হয় যে প্রক্রিয়ার মাধ্যমে, তাকে শ্বসন বলা হয়। তাহলে আমরা একটু সংজ্ঞাটা লিখে নেই। যে প্রক্রিয়ায় গ্রহণকৃত খাদ্য কোষের মধ্যে অক্সিজেনের মাধ্যমে বা অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং শক্তি উৎপন্ন করে। তাকে শ্বসন বলে। তাহলে আমরা বুঝতে পারলাম যে শ্বসন কি। আমরা যে খাবার খাই সেই খাবার আমাদের কোষের মধ্যে যে অক্সিজেনের সাহায্যে যে প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড, পানি এবং শক্তি তিনটে জিনিস উৎপন্ন করে, সেই প্রক্রিয়াটাকে বলা হয় শ্বসন। এখন ভাইয়া, সব প্রাণীর মধ্যে কি একইভাবে শ্বসন ঘটে থাকে? না। শ্বসনের প্রক্রিয়া বা শ্বসনের প্রকারভেদ হচ্ছে দুই প্রকার। শ্বসন হচ্ছে মূলত দুই প্রকার। এক নম্বর হচ্ছে সবাত শ্বসন। দুই, অবাত শ্বসন। সবাত শ্বসন এবং অবাত শ্বসন। সবাত শ্বসন কি জিনিস আর অবাত শ্বসন কি জিনিস? সবাত শ্বসন ঘটে থাকে অক্সিজেনের উপস্থিতিতে। যেসব প্রাণীর মধ্যে অক্সিজেন উপস্থিত তাদের মধ্যে সবাত শ্বসন ঘটে। অক্সিজেনের উপস্থিতি, অক্সিজেন উপস্থিত থাকলে সবাত শ্বসন ঘটে। আর যেসব প্রাণীর মধ্যে অক্সিজেনের উপস্থিতি নেই তাদের মধ্যে ঘটে অবাত শ্বসন। মূলত তারা শক্তি পায় অবাত শ্বসনের মাধ্যমে। অক্সিজেন অনুপস্থিত। তাহলে আমরা এই দুই ধরনের শ্বসনের থেকে প্রথমত আমরা সবাত শ্বসন নিয়ে আলোচনা করব। আর তোমাদের এসএসসি পরীক্ষায় এই সবাত শ্বসন থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে। তাই এই সবাত শ্বসনটুকু একটু মনোযোগ সহকারে দেখো, আশা করি সবাত শ্বসন নিয়ে আর সমস্যা হবে না।
সবাত শ্বসনের বিক্রিয়াটি হচ্ছে H12O6 অর্থাৎ গ্লুকোজ তা জারিত হবে অক্সিজেনের মাধ্যমে এবং সেখান থেকে বিক্রিয়া শেষে আমরা পাবো 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু পানি এবং শক্তি। এই শক্তি হচ্ছে, তাহলে সবার শোষণে আমরা গ্লুকোজ তার সাথে অক্সিজেনে জারিত করে কার্বন ডাই অক্সাইড, পানি এবং শক্তি পাই। এই যে পুরো প্রক্রিয়াটা, এই খাবার ভেঙে কিভাবে কার্বন ডাই অক্সাইড, পানি এবং শক্তি আমরা পেয়ে থাকি সেটা আমরা এখন দেখব। এখানে এই সবার শোষণে মোট 4টি ধাপ আছে। সবার শোষণে মোট 4টি ধাপ। প্রথমত গ্লাইকোলাইসিস। তারপরে যেই ধাপটি সংঘটিত হয় সেটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। অ্যাসিটাইল কো এ সৃষ্টি। তারপরের ধাপটি হচ্ছে ক্রেবস চক্র। এবং সর্বশেষ ধাপ হচ্ছে ইলেকট্রন প্রবাহতন্ত্র। তাহলে সবাত শ্বসন এই টোটাল 4টি ধাপ এর মাধ্যমে সংঘটিত হয়ে থাকে। প্রথমত ঘটে হচ্ছে গ্লাইকোলাইসিস, দ্বিতীয়ত অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, তারপর হচ্ছে ক্রেবস চক্র এবং সর্বশেষ ইলেকট্রন প্রবাহতন্ত্র। এই যে 4টি ধাপ যে ঘটে, এর মধ্যে গ্লাইকোলাইসিসটা ঘটে হচ্ছে আমাদের কোষের সাইটোপ্লাজমে এবং বাকি 3টি ধাপ ঘটে কোষের মাইটোকন্ড্রিয়ায়। দেখো ভাইয়া, এই সবার শ্বসনের মাধ্যমে আমরা মূলত কি পাই? কার্বন ডাই অক্সাইড পাই, পানি পাই এবং মেইনলি শক্তি পাই। আমরা প্রধানত শক্তি পাই। যেহেতু এই 3টি ধাপের মাধ্যমে, অর্থাৎ এই টোটাল 4টি ধাপের মাধ্যমে আমরা শক্তি পাচ্ছি, লাস্টে আমরা শক্তি পাচ্ছি এবং এর মধ্যে প্রধান 3টি ধাপই ঘটতেছে মাইটোকন্ড্রিয়াতে। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল। আমাদের কোষের শক্তি ঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াতে, কারণ মাইটোকন্ড্রিয়ার মধ্যে এই ধাপগুলো সংগঠিত হয় এবং সর্বশেষে হচ্ছে এখান থেকে শক্তি পেয়ে থাকি আমরা। তাহলে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তিঘর বা পাওয়ার হাউস। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তাহলে আমি এখন এই 4টা ধাপের একটু বর্ণনা করার চেষ্টা করব। প্রথম ধাপে কি ছিল ভাই? গ্লাইকোলাইসিস। একটু পাশ থেকে লিখি। গ্লাইকোলাইসিস। আচ্ছা, এখানে গ্লাইকো বলতে কি বোঝানো হয়েছে? গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজকে বোঝাচ্ছে এবং লাইসিস অর্থ হচ্ছে ভাঙা, ব্রেকডাউন। গ্লাইকো বলতে হচ্ছে এই গ্লাইকো পার্টটুকু দিয়ে বোঝানো হয়েছে গ্লুকোজ, এবং লাইসিস মানে হচ্ছে ভাঙা।
তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি এই গ্লাইকোলাইসিস হচ্ছে গ্লুকোজ ব্রেকডাউন হবে অথবা গ্লুকোজ ভাঙবে, এখানে গ্লুকোজ ভাঙবে। দেখো আমরা গ্লুকোজের সংকেত কি জানি, C6H12O6। এখানে কার্বন সংখ্যা কত, কার্বন সংখ্যা হচ্ছে 6টি কার্বন আছে এখানে। কার্বন নাম্বারটার দিকে একটু লক্ষ্য রাখবে, কারণ এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং এই গ্লাইকোলাইসিসে গ্লুকোজ ভেঙে কি তৈরি করে, গ্লুকোজ ভেঙে তৈরি করে পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিডের সংকেত হচ্ছে C3H4O3। পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড। দেখো ভাই পাইরুভিক অ্যাসিডে কয়টা কার্বন, পাইরুভিক অ্যাসিড হচ্ছে 3টি কার্বন, 3টি কার্বন এখানে। তাহলে এখানে যেহেতু গ্লুকোজের 6টা কার্বন ছিল, এখানে পাইরুভিক অ্যাসিড হয়েছে 3টা কার্বন, তাহলে এই গ্লুকোজটা ভেঙে 6টা কার্বনের গ্লুকোজ ভেঙে 3 কার্বনের 2টে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে। তাহলে আমরা গ্লাইকোলাইসিসে গ্লুকোজ ব্রেকডাউন হয়ে একটা গ্লুকোজ থেকে 2টা পাইরুভিক অ্যাসিড তৈরি করে। কিন্তু এই প্রক্রিয়াটা যখন সম্পন্ন হয়, এই প্রক্রিয়া চলাকালীন এই প্রক্রিয়াটা শুরু হতে প্রথমেই এই প্রক্রিয়ার জন্য প্রথমেই তার কি দরকার হয়, শক্তির দরকার হয় নিজের। তাই আমাদের শরীর থেকে অথবা উদ্ভিদের শরীর থেকে এই প্রক্রিয়া চলাকালীন সে 2টি এটিপি খরচ করে, 2টি এটিপি প্রথমে সে খরচ করে এবং পরবর্তীতে এই প্রক্রিয়া থেকে ক্রমান্বয়ে 4টি এটিপি এবং 2টি NADH2 তৈরি করে। তাহলে এখানে আমরা দেখলাম গ্লাইকোলাইসিস মানে হচ্ছে গ্লুকোজ ভাঙবে, গ্লুকোজ ভেঙে এখানে একটা গ্লুকোজ থেকে 2টা পাইরুভিক অ্যাসিড তৈরি হবে এবং এই প্রক্রিয়া শুরুর প্রথম দিকে 2টা এটিপি এখানে খরচ হবে, 4টা এটিপি হচ্ছে এখানে উৎপন্ন হবে এবং 2টা NADH2 উৎপন্ন হবে। এই টোটাল প্রক্রিয়াটা হচ্ছে সবাত শ্বসনের প্রথম ধাপ গ্লাইকোলাইসিস। এখন আমরা সবাত শ্বসনের দ্বিতীয় ধাপটি দেখব। সবাত শ্বসনের দ্বিতীয় ধাপটি হচ্ছে, আমি এখানে লিখি কারণ আমার সর্বশেষে এগুলো পুরোটাকে আমার ক্যালকুলেট করতে হবে। দ্বিতীয় ধাপ হচ্ছে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। দেখো এখানে তার মানে বুঝাই যাচ্ছে এখানে অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে। কোয়ে বলতে কো এনজাইম এ বুঝায়, অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে। কার থেকে তৈরি হবে? গ্লাইকোলাইসিসের সর্বশেষ যেই জিনিসটা আমরা পেয়েছি পাইরুভিক অ্যাসিড, এই পাইরুভিক অ্যাসিড থেকে এখানে অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে। আমরা কয়টা পাইরুভিক অ্যাসিড পেয়েছিলাম? 2টা পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিডের সংকেত হচ্ছে C3H4O3। এখান থেকে তাহলে আমাদের তৈরি হবে অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে কয়টা অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে? 2টা অ্যাসিটাইল কোয়ে। 2টা অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে। এবং ভাইয়া একটা অ্যাসিটাইল কোয়েতে 2টা কার্বন থাকে, 2টা কার্বন থাকে। দেখো এখানে 2টা পাইরুভিক অ্যাসিড থেকে 2টা অ্যাসিটাইল কোয়ে তৈরি হয় এবং এই প্রক্রিয়া চলাকালীন এখান থেকে উৎপন্ন হয় আরও 2টি NADH2, এখানে তৈরি হয়। কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে 2টা পাইরুভিক অ্যাসিডের টোটাল কার্বন সংখ্যা ছিল এখানে একটাতে 3টা, তার মানে 2টাতে 6টা কার্বন সংখ্যা। কিন্তু অ্যাসিটাইল কোয়ে একটা অ্যাসিটাইল কোয়েতে 2টা কার্বন থাকে, তার মানে 2টা অ্যাসিটাইল কোয়েতে টোটাল কার্বন সংখ্যা হয় এখানে 4। এখানে 6টা কার্বন সংখ্যা থেকে ভেঙে 2টা অ্যাসিটাইল কোয়ে হয়, যেখানে টোটাল কার্বন সংখ্যা হচ্ছে 4। তাহলে আরও 2টা কার্বন সংখ্যার এখানে ঘাটতি দেখা যায়। সেই 2টা কার্বন অক্সিজেনের সাথে বাইন্ড করে 2টা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, 2টা কার্বন ডাইঅক্সাইড এখানে উৎপন্ন করে।
আশা করি এসিটাইল কোয়ে সৃষ্টির এই ধাপটিও তোমরা বুঝতে পেরেছো। আমরা তাহলে এর পরবর্তী ধাপ ক্রেবস চক্রটাকে একটু দেখব। তাহলে সবার শ্বসনের তৃতীয় ধাপ ক্রেবস চক্র। এই ক্রেবস চক্রটা আবিষ্কার করেন যে বিজ্ঞানী, তার নাম অনুসারে এই চক্রটির নাম দেওয়া হয়। এই ক্রেবস চক্রটি আবিষ্কার করেন স্যার হ্যান্স ক্রেবস এবং তার নাম অনুসারে এটাকে দেওয়া হয় ক্রেবস চক্র। এখানে কি তৈরি হয় দেখো ভাইয়া, আমাদের এখানে পেয়েছিলাম দুইটা এসিটাইল কোয়ে পেয়েছিলাম। এখানে ক্রেবস চক্রতে এসে একটা এসিটাইল কোয়ে থেকে যে জিনিসগুলো তৈরি হবে আমরা তার হিসাবটা একটু দেখি। একটা এসিটাইল কোয়ে থেকে ক্রমান্বয়ে দুইটা কার্বন ডাইঅক্সাইড, তিনটা NADH2, একটা FADH2 এবং একটা জিটিপি তৈরি করে। তাহলে আমরা দেখলাম ক্রেবস চক্রে এসে একটা এসিটাইল কোয়ে থেকে দুইটা কার্বন ডাইঅক্সাইড, তিনটা NADH2, একটা FADH2 এবং একটা জিটিপি তৈরি করে। তাহলে টোটাল দুইটা এসিটাইল কোয়ে থেকে চারটা কার্বন ডাইঅক্সাইড, ছয়টা NADH2, দুইটা FADH2 এবং দুইটা জিটিপি উৎপন্ন করবে। কারণ এখানে টোটাল ছিল দুইটা এসিটাইল কোয়ে। আমরা একটা হিসাব দেখলাম, এগুলোকে যদি দুই দিয়ে তুমি গুণ করে দাও তাহলে এই দুইটা এসিটাইল কোয়ের হিসাব তোমরা পেয়ে যাবে। এখন সর্বশেষ যে ধাপটি সেটি হচ্ছে ইলেকট্রন প্রবাহতন্ত্র। ইলেকট্রন প্রবাহতন্ত্র এখানে তেমন কিছুই ঘটে না ভাইয়া। এখানে কি ঘটে, আমাদের এতক্ষণ তিনটি ধাপের মধ্যে এটিপি ছাড়া আরো কিছু জিনিস উৎপন্ন হতে দেখেছি, যেমন NADH2, এখানে NADH2, এখানে NADH2, FADH2, জিটিপি। এই এটিপি ছাড়া বাকি যা আছে তা এই ইলেকট্রন প্রবাহতন্ত্রে এসে এটিপিতে কনভার্ট হয়ে যাবে, তা সব এটিপিতে কনভার্ট হবে। আমরা একটু যদি হিসাবটা দেখি যে একটা NADH2 থেকে S2 থেকে তিনটা এটিপি তৈরি হয়, একটা FADH2 থেকে দুইটা এটিপি তৈরি হয় এবং একটা জিটিপি থেকে একটা এটিপি তৈরি হয়। এখানে সব NADH2, FADH2, জিটিপি এসে এটিপিতে কনভার্ট হবে এবং আমরা আলটিমেটলি সবগুলো এটিপি এখানে পাবো। তাহলে যে আমরা এখন প্রতিটা ধাপ অনুযায়ী একটু হিসাব করি যে প্রত্যেকটা ধাপে কয়টা করে এটিপি পাচ্ছি আমরা। দেখো গ্লাইকোলাইসিসে এখানে চারটা এটিপি পাচ্ছি এবং দুইটা NADH2 থেকে পরবর্তী ইলেকট্রন প্রবাহতন্ত্রে যে আমরা পাবো হচ্ছে একটা থেকে তিনটা, যেহেতু দুইটা থেকে ছয়টা এটিপি পাবো। তাহলে এখানে 6 আর 4 10টা এটিপি পাচ্ছি এবং দুইটা হচ্ছে আমার খরচ হয়েছে, সেটা যদি আমি বিয়োগ করে দেই তাহলে আমার এখানে থাকে টোটাল 8টা এটিপি। তার মানে আমি গ্লাইকোলাইসিস থেকে 8টা এটিপি পাচ্ছি। এবং এসিটাইল কোয়েটা এখানে বোঝা যাচ্ছে দুইটা NADH2 থেকে আমি 6টা এটিপি পাবো, তার মানে এখানে আমার টোটাল এটিপি হচ্ছে 6টা। এবং ক্রেবস চক্রে একটা এসিটাইল কোয়েট আমরা হিসাব করেছিলাম, সেখান থেকে আমরা 3টা NADH2 পাই, তাহলে 3টা থেকে হচ্ছে 9টা এটিপি পাবো, যেহেতু একটা থেকে 3টা। একটা FADH2 থেকে আমরা হচ্ছে এখানে 2টা এটিপি পাবো এবং একটা জিটিপি থেকে আমরা একটা এটিপি পাবো।
তাহলে এখানে আমরা টোটাল এটিপি পাই 9, 10, 11, 12টি, এবং এটা হচ্ছে একটা অ্যাসিটাইল কোয়ে। কিন্তু এখানে আমার তৈরি হয়েছিল 2টা অ্যাসিটাইল কোয়ে। তাহলে এটাকে আমরা যদি 2 দিয়ে মাল্টিপল করে দিই, টোটাল 2টা অ্যাসিটাইল কোয়ে থেকে পাই আমি 24টা এটিপি। এগুলো যদি সব আমি একটু হিসাব করি, 8টা এটিপি, এখানে 6টা এটিপি, এবং এখানে হচ্ছে 24টা এটিপি। তাহলে টোটাল দাঁড়ায় 38 এটিপি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে একটা গ্লুকোজ সবাত শ্বসনের মাধ্যমে ভেঙে সেখান থেকে টোটাল 38টা এটিপি অথবা 38 এটিপি পেয়ে থাকি। এবং তার পাশাপাশি আমরা যদি কার্বন ডাইঅক্সাইডের হিসাবটা করি, গ্লাইকোলাইসিস থেকে কোনো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না, অ্যাসিটাইল কোয়ে থেকে 2টা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এবং ক্রেবস চক্রে একটা অ্যাসিটাইল কোয়ে থেকে 2টা, অর্থাৎ 2টা অ্যাসিটাইল কোয়ে থেকে 4টা কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। তাহলে এখানে 4টা আর এখানে 2টা, টোটাল কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 6টা কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমরা সর্বশেষে এটা বলতে পারি যে সবাত শ্বসন থেকে 4টা ধাপ যখন সম্পন্ন হবে তখন একটা গ্লুকোজ অণু থেকে টোটাল 38টা এটিপি এবং 6টা বা 6 অণু কার্বন ডাইঅক্সাইড আমরা পেয়ে থাকি। এবং এই জিনিসটা যদি তোমরা বুঝে থাকো, তোমরা তোমাদের বই খুললেই একটা সুন্দর ছক দেখতে পাবে যে একটা গ্লুকোজ ভেঙে টোটাল কত অণু এটিপি এবং কত অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। আমি আশা করি এখন তোমরা ওই ছকটা দেখলে খুব সহজে বুঝতে পারবে। এবং তোমাদের পরীক্ষায় যেমনটা এসে থাকে, অনেক সময় পরীক্ষার কোশ্চেনের মধ্যে এমন এসে থাকে যে 2টা গ্লুকোজ থেকে অথবা 2 অণু গ্লুকোজ থেকে কতগুলো এটিপি তৈরি হয়। তোমরা 1 অণুর পুরো হিসাবটা দেখানোর পর লাস্টে 2 দিয়ে গুণ করে দিলে তোমরা 2 অণু গ্লুকোজের টোটাল এটিপি এবং কার্বন ডাইঅক্সাইড পেয়ে যাবে। আশা করি তোমাদের সবাত শ্বসন নিয়ে আর তেমন কোনো সমস্যা নেই। তাহলে আমরা পরবর্তী টপিকস অবাত শ্বসন নিয়ে একটু বিস্তারিত জানব। অবাত শ্বসন নিয়ে আমরা একটু এখন জানবো। অবাত শ্বসনটা ভাইয়া সবাত শ্বসন থেকে আরো বেশি সহজ, কারণ এখানে অক্সিজেনই নেই। অবাত শোষণ, অবাত শোষণের ধাপ কয়টি ভাই? অবাত শোষণের মধ্যে যেমন সবাত শোষণের মধ্যে টোটাল 4টি ধাপ ছিল, অবাত শোষণ হচ্ছে টোটাল 2টা ধাপ। এর 2টি ধাপ। এক নম্বর গ্লুকোজের অসম্পূর্ণ জারণ। অসম্পূর্ণ জারণ। এবং 2 নম্বর ধাপ হচ্ছে পাইরুভিক অ্যাসিডের বিজারণ। পাইরুভিক অ্যাসিডের বিজারণ। দেখো ভাই, প্রথম গ্লুকোজের যে অসম্পূর্ণ জারণটা হয় এখানে কি ঘটে? এখানে সেই সবাত শ্বসনের মতো এখানেও সেই গ্লাইকোলাইসিসটাই ঘটে থাকে। যদি আমি প্রথম ধাপটাকে একটু ব্যাখ্যা করি, গ্লুকোজের অসম্পূর্ণ জারণ।
এখানে এখনো গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। এই গ্লুকোজ থেকে সেই আগের মতো এখানে পাইরুভিক অ্যাসিড, দুইটা পাইরুভিক অ্যাসিড C3H4O3, দুইটা পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। আগের মতোই প্রথমে দুইটা এটিপি এখানে খরচ হয় এবং 4টা এটিপি উৎপন্ন হয়, তার পাশাপাশি দুইটা NADH2 উৎপন্ন হয়। এখন কথা হচ্ছে ভাইয়া, গ্লুকোজের অসম্পূর্ণ জারণ এইটা যদি পুরোপুরি গ্লাইকোলাইসিসের মতোই হয়ে থাকে তাহলে এটার নামটা কেন ভিন্ন? এই ধাপটির নাম কেন গ্লাইকোলাইসিস না হয়ে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ হলো? তার কারণ হচ্ছে এই গ্লুকোজ ভেঙে যে দুইটা পাইরুভিক অ্যাসিড আমরা পেয়েছি এটা পরবর্তীতে আর থাকে না। পাইরুভিক অ্যাসিডের বিজারণ পরবর্তী ধাপে গিয়ে পাইরুভিক অ্যাসিডটা অন্য কোনো রসায়নে বা অন্য কিছুতে তখন রূপান্তর হয়ে যায়। যেহেতু এই পাইরুভিক অ্যাসিডটা পরবর্তীতে স্থায়ী থাকে না, তাই গ্লুকোজের এই যে গ্লাইকোলাইসিস প্রসেসটা এটাকে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ হিসেবে নাম দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে আমরা গ্লুকোজের অসম্পূর্ণ জারণটা দেখলাম। এরপরে অবাত দ্বিতীয় ধাপটি আমরা দেখব। অবাত দ্বিতীয় ধাপ হচ্ছে পাইরুভিক অ্যাসিডের বিজারণ। পাইরুভিক অ্যাসিডের বিজারণ। এখানে কি হয় দেখো একটু, যে পাইরুভিক অ্যাসিডটা আমরা এখানে পেয়েছি সেটার বিজারণ তার পরবর্তীতে ঘটে থাকে। এখানে যে দুইটা পাইরুভিক অ্যাসিড পেয়েছি তা থেকে পরবর্তীতে একটু এদিকে লিখি, জায়গা হবে না। দুইটা পাইরুভিক অ্যাসিড থেকে বিজারিত হয়ে বা বিজারণ ঘটে এখানে দুইটা ইথাইল অ্যালকোহল C2H5OH, দুইটা ইথাইল অ্যালকোহল এবং দুইটা কার্বন ডাইঅক্সাইড এবং তার পাশাপাশি শক্তি। দেখো ভাই, এখানে দুইটা পাইরুভিক অ্যাসিড যেখানে কিনা আমরা গ্লুকোজের অসম্পূর্ণ জারণে ছিল, এই দুইটা পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিডের বিজারণে এসে দুইটা পাইরুভিক অ্যাসিড হচ্ছে তোমার রূপান্তরিত হয়ে যায় দুইটা ইথাইল অ্যালকোহলে এবং তার পাশাপাশি দুইটা কার্বন ডাইঅক্সাইড তৈরি করে এবং এখান থেকে আমরা কিছু পরিমাণ শক্তি পাই। এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। আমি একটু ব্র্যাকেটে লিখে দিই, ইথাইল অ্যালকোহল। এই জিনিসটা এখানে ঘটতে পারে। অথবা এখান থেকে আরেকটা বিষয় হতে পারে, এই দুইটা পাইরুভিক অ্যাসিড বিজারণ হয়ে বা বিজারিত হয়ে শুধুমাত্র ল্যাকটিক অ্যাসিড এবং শক্তি তৈরি করতে পারে। ল্যাকটিক অ্যাসিড এবং শক্তি। ল্যাকটিক অ্যাসিড এবং শক্তি তৈরি করে। দেখো, আমি যদি আবার এই জায়গাটা একটু রিভিউ করি, গ্লুকোজের এই অবাত শোষণের দুইটি ধাপ, একটা হচ্ছে গ্লুকোজের সম্পূর্ণ জারণ, অসম্পূর্ণ জারণ, আর হচ্ছে পাইরুভিক অ্যাসিডের বিজারণ। গ্লুকোজের অসম্পূর্ণ জারণে একটা গ্লুকোজ থেকে দুইটা পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, একটা গ্লুকোজ থেকে দুইটা পাইরুভিক অ্যাসিড তৈরি হয় এবং এই প্রক্রিয়াতে প্রথমে দুইটা এটিপি খরচ হয়, 4টা এটিপি উৎপন্ন হয় এবং দুইটা NADH2 উৎপন্ন হয় এবং তার পরবর্তী ধাপ পাইরুভিক অ্যাসিডের বিজারণে এসে দুইটা পাইরুভিক অ্যাসিড থেকে হয় ইথাইল অ্যালকোহল, কার্বন ডাইঅক্সাইড এবং শক্তি এটা তৈরি হয়, অথবা দুইটা পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড এবং শক্তি তৈরি হয়। এই দুইটা যে কোনো একটা ঘটে থাকে। কিন্তু এখানে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ কেন বলা হয়েছে? কারণ পাইরুভিক অ্যাসিডটা এখানে স্থায়ী না। যখন কিনা পাইরুভিক অ্যাসিডটা ইথাইল অ্যালকোহল অথবা ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত হয়ে যায়
তখন এই জায়গাতে যে দুইটা NaDH2 উৎপন্ন হয়েছিল তা খরচ হয়ে যায়। দুইটা NaDH2 খরচ হয়ে যায়। তাহলে আমরা যদি একটু এখানে এটিপির হিসাবটা করি, সেই ক্ষেত্রে উৎপন্ন এটিপি হচ্ছে 4 এটিপি, চারটা উৎপন্ন হয়েছে, এবং দুইটা NaDH2 অর্থাৎ দুইটা NaDH2 থেকে টোটাল 6টা এটিপি উৎপন্ন হয়েছিল। এটা হচ্ছে টোটাল উৎপন্ন, মোট উৎপন্ন হচ্ছে 10 এটিপি। এখন যদি আমরা একটু খরচ হিসাবটা করি, প্রথমে 2টা এটিপি খরচ হয়েছিল এবং পরবর্তীতে পাইরুভিক অ্যাসিডের বিজারণের সময় আবার 2টা NaDH2 যেটা উৎপন্ন হয়েছিল ওটা এখানে খরচ হয়ে যায়। তার মানে 2টা NaDH2 থেকে 6টা এটিপি এখানে আবার খরচ হয়ে যায়। তাহলে মোট খরচ 8 এটিপি। আর এই 10টা থেকে যদি এই মোট খরচের 8 এটিপি তুমি বিয়োগ দাও, তাহলে হচ্ছে 2টা এটিপি। তার মানে অবাধ শ্বসনে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ এবং পাইরুভিক অ্যাসিডের বিজারণের পরে এক অণু গ্লুকোজ থেকে টোটাল আমরা 2টা এটিপি পেয়ে থাকি, যেটা কিনা সবাদ শ্বসনের তুলনায় অনেক কম। তাহলে আশা করি তোমাদের শ্বসনের সবাদ শ্বসন এবং অবাধ শ্বসনের প্রক্রিয়াগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, এবং এরই মধ্যে আমাদের অবাধ শ্বসনেরও ব্যাখ্যা করা সম্পূর্ণ হলো। এরপর শ্বসন প্রক্রিয়ার যে প্রভাবকগুলো আছে তোমাদের বইয়ে তোমরা যদি একটু দেখো চোখগুলো, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোন বিষয়গুলোর জন্য শ্বসন বাড়তে পারে, কোন বিষয়ের জন্য শ্বসনগুলো কমতে পারে, প্রক্রিয়াটার হার বৃদ্ধি পায় অথবা হ্রাস পায়, সেই প্রভাবগুলো একটু দেখে নিবে। এবং শ্বসনের গুরুত্ব আর তেমন করে বলার কিছু নেই, কারণ ভাইয়া শ্বসনের মেইন কাজটাই হচ্ছে আমরা যারা খাদ্য গ্রহণ করি, উদ্ভিদ যে খাদ্য তৈরি করে এবং আমরা মানুষ ও প্রাণীরা যে খাদ্য গ্রহণ করি, সেই খাদ্য আমাদের শরীরে যাওয়ার পরে কোষের মধ্যে যে শক্তি তৈরি করে সেটা হচ্ছে শ্বসন। আর এই শ্বসন যদি আমাদের মধ্যে না ঘটতো আমরা শক্তি পেতাম না। আমরা শক্তি না পেলে আমরা কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারতাম না, আর সেই কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ পেত না। তখন কি হতো, এই যে সেই আগের সালোক সংশ্লেষণের মতোই আমাদের বাস্তুতন্ত্রের মধ্যে বিশাল বড় একটা সমস্যার সৃষ্টি হতো। এবং এরই মধ্যে আমাদের জীববিজ্ঞানের অধ্যায় 4-এর জীবনী শক্তি অধ্যায়টা পড়া সম্পূর্ণ হলো। এখন তোমাদের জন্য এই অধ্যায় থেকে ভাইয়া ছোট্ট একটি কোশ্চেন, যেগুলো পড়া হয়ে গেছে তার মধ্য থেকেই তোমরা ভাইয়াকে শুধু ছোট্ট একটি কোশ্চেনের অ্যান্সার করে আমাকে সাবমিট করে দিবে। আমার এই ভিডিওর কমেন্ট বক্সে সাবমিট করে দিলেই হবে, আমি দেখে নেব ইনশাল্লাহ। সেই কোশ্চেনটি হলো, এক অণু গ্লুকোজ থেকে সবাদ শ্বসনের মাধ্যমে কত অণু কার্বন ডাইঅক্সাইড এবং এটিপি তৈরি হয় তা ছকের মাধ্যমে প্রকাশ করো। আশা করি এটা নিয়ে তোমাদের সমস্যা হবে না, খুব সুন্দরভাবে তোমরা সহজভাবে এই ছকটাকে কমপ্লিট করে উপস্থাপন করতে পারবে। আর এরই মধ্য দিয়ে আমার আজকের এই জীববিজ্ঞানের অধ্যায় 4-এর জীবনী শক্তি সম্পূর্ণ হলো।
আর এই অধ্যায় নিয়ে যদি তোমাদের কোনো ধরনের কোনো সমস্যা থাকে, কোনো বিষয় জানার থাকে, কোনো টপিকস যেটা আমি বুঝিয়েছি তোমাদের বুঝতে সমস্যা হয়েছে, আমাকে বলতে পারো। আমি ইনশাল্লাহ সেটা নিয়ে আবারও পরবর্তীতে কোনো এক সময় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, ধন্যবাদ।